নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা আবিষ্কারের কথা। আজকের পঞ্চম পর্ব, নতুন পৃথিবীর সন্ধানে। স্পেন দেশের এক মঠে দুপুরবেলায় একজন লোক শ্রান্ত ক্লান্ত হয়ে বসে পড়লেন। সঙ্গে তার 7 বছরের একটি ছেলে। না খেতে পেয়ে মুখখানা তার শুকিয়ে গিয়েছে। মঠের দরজা ঠেলতে একজন পাদ্রী বেরিয়ে এলেন। কী প্রয়োজন জিজ্ঞাসা করায় লোকটি জানালেন তিনি এক বন্ধুর খোঁজে বেরিয়েছিলেন, কিন্তু বন্ধুকে সেখানে না পেয়ে পিতা পুত্রে আশ্রয়হীন হয়ে এই মঠের দরজায় এসে বসে পড়েছেন। 2 দিন ধরে তাদের কোনো খাওয়া দাওয়া হয়নি। পাদ্রী মঠের মধ্যে পিতা পুত্রকে নিয়ে গিয়ে আদর যত্ন করে খাওয়ালেন। খাবার সময় পরিচয় হলো যে লোকটির নাম কলম্বাস। ইতালির জেনোয়া শহরে তার বাড়ি। ক্রমশ আলাপ আরও একটু গভীর হলে পাদ্রী জানতে পারলেন যে কলম্বাস একটা নতুন দেশ আবিষ্কার করতে চান। তার বিশ্বাস যে সমুদ্র পথে সোজাসুজি পশ্চিম দিক দিয়ে ভারতবর্ষে পৌঁছবার একটা পথ আছে। তিনি সেই পথ ধরে ভারতবর্ষ আবিষ্কার করবেন। কিন্তু তার কথায় কেউই বিশ্বাস করে না। পাগল বলে তার কথা সবাই উড়িয়ে দেয়। সমুদ্র পথে যাত্রা করবার যে খরচ, কেউই তাকে দিতে চায় না। অনেক বড় বড় লোকের সঙ্গে তিনি দেখা করেছেন, কিন্তু কেউই তাকে সাহায্য করতে রাজি হয়নি। পাদ্রী কলম্বাসের কথা শুনে তার প্রতি শ্রদ্ধান্বিত হলেন এবং তার ছেলেটির ভার নিতে রাজি হলেন। ছেলেকে সেই মঠে রেখে দিয়ে কলম্বাস বেরুলেন ইউরোপের সেই সময়কার সমস্ত রাজা মহারাজাদের কাছে। সবাইকে তার বাসনার কথা জানালেন, কিন্তু সবাই উপহাস করে তাকে ফিরিয়ে দিল। ইংল্যান্ডের রাজার কাছে গেলেন, পর্তুগালের রাজার কাছে গেলেন, কিন্তু কেউই কলম্বাসের কথায় বিশ্বাস করে তাকে সাহায্য করলেন না। এমনি করে 60টা বছর কেটে গেল। নতুন পৃথিবী আবিষ্কার করবার জন্যে সেদিন কেউই কলম্বাসকে সাহায্য করেনি। 7 বছর পর তিনি আবার স্পেনের রানী ইসাবেলার কাছে আবেদন করলেন। তখন স্পেন বিজয়গর্বে উল্লসিত। সমুদ্র পথে স্পেন তার অবাধ অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তাই ইসাবেলা কলম্বাসের কথা শুনে তাকে সাহায্য করতে রাজি হলেন। রানী ইসাবেলার সাহায্যে কলম্বাস লোকজন নিয়ে অজানা সমুদ্রের পথে নতুন জগতের সন্ধানে বেরুলেন। তিনি ভারতবর্ষের সন্ধান পাননি বটে, কিন্তু তিনি আর এক নতুন জগৎ আবিষ্কার করেন। ভারতবর্ষের অনুসন্ধানে কলম্বাস সর্বপ্রথম আমেরিকা আবিষ্কার করেন। 1446 খ্রিস্টাব্দে ইতালির জেনোয়া বন্দরে এক গরিবের ঘরে কলম্বাস জন্মগ্রহণ করেন। ছেলেবেলা বাবা মা কষ্ট স্বীকার করে ছেলেকে লেখাপড়া শেখান। যেসব জিনিসে কোনো ছেলের মন যায় না, কলম্বাস সেই সমস্ত বিষয়ই পড়তেন। ভূগোল, জ্যামিতি, অঙ্ক, এই সমস্তই কলম্বাসের খুব ভালো লাগত। ছেলেরা ছবি ভালোবাসে, কিন্তু কলম্বাসের ভালো লাগত মানচিত্র। ছেলেবেলা থেকেই তিনি নিজে খুব ভালো মানচিত্র আঁকতেও পারতেন। 21 বছর বয়সে জেনোয়া শহর থেকে কলম্বাস পর্তুগাল দেশের রাজধানী লিসবন শহরে আসেন। সেই সময় লিসবন শহর ছিল ভূগোল অধ্যয়নের একটা মস্ত বড় কেন্দ্র। কলম্বাস লিসবনে এসে ভূগোল চর্চায় মন দিলেন এবং এই সময়ই তার মনে ধারণা জন্মায় যে সোজাসুজি পশ্চিম দিক দিয়ে যেতে পারলে সমুদ্র পথে ভারতবর্ষে পৌঁছানো যায়। সবাই তখন ভারতবর্ষের ঐশ্বর্যের কথা শুনেছিল। তারা শুনেছিল যে সেখানকার গাছে সোনার ফল হয়, নদীতে মুক্তা থাকে,
তাই ভারতবর্ষে আসবার জন্যে সেই সময়কার অনেক বড় বড় নাবিক অনবরত চেষ্টা করছিলেন। কেউই কিন্তু ঠিক পথ খুঁজে বার করতে পারছিলেন না। সীমাহীন সমুদ্রের দুর্গম তরঙ্গের মধ্যে ভারতবর্ষ ও ইউরোপের পরিচয়ের পথ লুকিয়ে ছিল। সেই সময় যত মানচিত্র ও ভূগোলের বই পাওয়া যেত, সে সমস্ত অনুসন্ধান করে কলম্বাস স্থির সিদ্ধান্তে উপস্থিত হলেন যে নিশ্চয়ই সমুদ্রপথে পশ্চিম থেকে যাত্রা করলে ভারতবর্ষের দেখা মিলতে পারে। কিন্তু যখনই কোনো লোককে কলম্বাস তার সিদ্ধান্তের কথা বলতেন, তখনই লোকে তাকে উপহাস করত। সামান্য একটা ছোকরার কথা লোকে বিশ্বাস করবে কেন? কলম্বাস একটি মেয়েকে ভালোবাসতেন। দুজনের মধ্যে খুব গভীর ভালোবাসা হয় এবং কলম্বাস সেই মেয়েটিকে বিবাহ করেন। কলম্বাসের শ্বশুর ছিলেন একজন বিখ্যাত নাবিক। তিনিও অনেক দিন ধরে ভারতবর্ষে আসার পথ সম্বন্ধে অনেক চিন্তা করেছেন এবং সমুদ্রপথের অনেক মানচিত্র এঁকেছিলেন। কলম্বাস দেখলেন যে তাদের দুজনেরই সিদ্ধান্ত এক। তখন তার মনে একমাত্র বাসনা হলো সত্যি সমুদ্রপথে যাত্রা করে এই সিদ্ধান্তের সত্যতা প্রমাণ করতেই হবে। দুঃখের বিষয়, এই সময় তার পত্নী বিয়োগ ঘটে। একমাত্র ছেলেকে নিয়ে কলম্বাস জগতে একরকম অসহায় হয়ে পড়লেন। যেখানেই যান কেউ তাকে বিশ্বাস করে না, সাহায্য করার কথা তো দূরে থাক। যত বাধা পেতে লাগলেন, কলম্বাসের মনের বাসনা ততই প্রবল হয়ে উঠতে লাগল। অজানা সমুদ্রের তরঙ্গ নিত্য যেন হাতছানি দিয়ে তাকে ডাকে। বাতাসে তিনি সমুদ্রের আহ্বানধ্বনি শুনতে পান। ইউরোপের সমস্ত ধনী ব্যক্তির দ্বারে দ্বারে গেলেন। সবাই তাকে উন্মাদ বলে ফিরিয়ে দিল। অবশেষে কলম্বাস ইংল্যান্ডের রাজার কাছে উপস্থিত হলেন। সপ্তম হেনরি কলম্বাসের কথা শুনে তাকে বাতুল বিবেচনা করে প্রত্যাখ্যান করলেন। পর্তুগালের রাজা দ্বিতীয় জনও তাই করলেন। অবশেষে হতাশ হয়ে কলম্বাস যে মঠে ছেলেকে রেখে গিয়েছিলেন, সেই মঠে এসে আবার আশ্রয় নিলেন। সেই মঠের যিনি প্রধান যাজক, তিনি ছিলেন রানী ইসাবেলার অত্যন্ত প্রিয় পাত্র। কলম্বাস তার কাছে প্রাণের সমস্ত দুঃখ নিবেদন করলেন। কলম্বাসের কথা শুনে প্রধান যাজকের মনে কলম্বাসকে সাহায্য করবার জন্য সত্যিকারের বাসনা হলো এবং তিনি স্বয়ং কলম্বাসকে রানী ইসাবেলার কাছে নিয়ে গেলেন। রানী ইসাবেলা কলম্বাসকে সাহায্য করতে রাজি হলেন। এতদিনের এত অপমান ও প্রত্যাখ্যান সহ্য করে অবশেষে 1492 খ্রিস্টাব্দের 3রা আগস্ট কলম্বাস অজানা সমুদ্রের পথে রওনা হলেন। তার জন্য রানী ইসাবেলা 3খানা জাহাজ তৈরি করে দিলেন। কিন্তু কোনো লোকই কলম্বাসের সঙ্গে যেতে চাইল না। সে হলো আর এক বিপদ। সবারই ধারণা যে কলম্বাসের মাথা খারাপ হয়ে গিয়েছে। তার সঙ্গে এই রকম অনির্দিষ্ট পথে যাওয়া মানেই সাগরের বুকে প্রাণ দেওয়া। সেই সময় 100 জন দাগী বদমাইশের মৃত্যুদণ্ডের আজ্ঞা হয়। সেই সব আসামিদের বলা হলো যে তারা যদি কলম্বাসের সঙ্গে যায়, তাহলে তাদের মৃত্যুদণ্ড রহিত হতে পারে। তারা অবশ্যম্ভাবী মৃত্যুর চেয়ে নিরুপায় হয়ে কলম্বাসের সঙ্গেই যেতে রাজি হলো। কলম্বাস তখন আপনার চিন্তায় উন্মাদ। তিনি সেই সমস্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত দাগী আসামিদের নিয়েই অজানা পথে যাত্রা করলেন। জগতে কোনো দিন আর কেউ এরকম অবস্থায় আবিষ্কারে বেরোয়নি। যেদিন কলম্বাস স্পেনের তীর ত্যাগ করে যাত্রা করেন, সেদিন অসংখ্য লোক এই দৃশ্য দেখবার জন্যে সমবেত হয়েছিল। কিন্তু সবাইয়ের চোখে ছিল জল, কারণ তারা ভেবেছিল যে কলম্বাস এই যে যাচ্ছে আর কখনো ফিরবে না। জাহাজে যে 100 জন সঙ্গী ছিল, তাদেরও মুখে কোনো হাসির চিহ্ন নেই, কোনো উৎসাহের রেখা নেই, কারণ তারা জানত যে এ তাদের মৃত্যুদণ্ডের বদলে চিরনির্বাসনের ব্যবস্থা।
ফাঁসির কাঠে ঝুলে মরতে হতো, এ না হয় সমুদ্রের ঢেউয়ে মরতে হবে। এই নিরুদ্যমতা ও বিষণ্ণতার মধ্যে একমাত্র কলম্বাসের মনে বিষাদের সামান্যতম রেখা ছিল না। আপনার অন্তরে সত্যকে উপলব্ধি করলে যে মহা আনন্দ সর্বদেহ মনকে ছেয়ে রাখে, সেই আনন্দে কলম্বাসের মন তখন সকল ভয়, ভাবনা, বিষাদের অতীত। কার চোখে জল, কার বুকে আশঙ্কা, কার মন নিরুৎসাহ, তা দেখবার তার প্রবৃত্তি ছিল না। অনুকূল বাতাসের সাহায্যে ক্যানারি দ্বীপে কলম্বাস ভালোই ভালোই পৌঁছলেন। সেখানে 1 মাস থেকে জাহাজ মেরামত করে অজানা সমুদ্রের পথে আবার কলম্বাস পাড়ি দিলেন। দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, কোথাও স্থলের চিহ্ন মাত্র নেই, শুধু জল আর জল। তার সঙ্গীরা অন্ধকারে দল বেঁধে কি সব ফিসফিস করে। তারা গোপনে ষড়যন্ত্র করতে লাগলো। কলম্বাসকে সমুদ্রে ফেলে দিয়ে তারা দেশে ফিরে যাবে। কলম্বাস ব্যাপার বুঝতে পারলেন। এগিয়ে গিয়ে সঙ্গীদের বোঝাতে লাগলেন, আর কিছুদিন অপেক্ষা করো, নিশ্চয়ই স্থল দেখা যাবে। মরু পথে তৃষ্ণার্ত পথিক যেমন পিপাসায় অন্ধ হয়ে চোখের সামনে অনবরত মরীচিকা দেখে, তেমনি অনবরত সমুদ্রে থেকে তারা প্রায়ই স্থল দেখতে পেত। কিন্তু কিছু দূর যেতে না যেতেই তারা আপনাদের মনের ভুল বুঝতে পারত, আর সঙ্গে সঙ্গে আরও নিরুৎসাহ হয়ে পড়ত। এই রকম করে 70 দিন সমুদ্রে থাকার পর একদিন ভোরবেলা কলম্বাস সহসা জাহাজের ওপর থেকে দূরে স্থল দেখতে পেলেন। আনন্দে তার বুক কেঁপে উঠল। এমন সময় দেখেন মাথার উপর দিয়ে পাখির ঝাঁক উড়ে চলেছে। তবে তো এবার আর মনের ছলনা নয়, নিশ্চয়ই সামনে স্থল আছে। সঙ্গীদের মুখে এবার হাসি দেখা দিল এবং তারাও উৎসাহিত হয়ে উঠল। তারপর বিপুল জয়োল্লাসে তারা জাহাজ থেকে নেমে মাটিতে পা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কলম্বাস মাটিতে নেমেই নতজানু হয়ে ঈশ্বরের কাছে অন্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। সেই আমেরিকার মাটিতে প্রথম ইউরোপীয় পদার্পণ করল। সেখান থেকে কলম্বাস ভারতবর্ষ যাবার পথের দিকে অগ্রসর হলেন। পথে ভারত দ্বীপপুঞ্জে এসে একে একে বহু দ্বীপে তিনি স্পেনের পতাকা উড়িয়ে দিলেন এবং দ্বীপে দ্বীপে বসবাস করবার জন্যে 5-10 জন সঙ্গীকে রেখে দিলেন। কিন্তু তার গণনায় ভুল হওয়ার দরুন তিনি ভারতবর্ষে আর পৌঁছতে পারলেন না। সে যাত্রার মতো কলম্বাস স্পেনে ফিরে এলেন। কলম্বাসের মুখে সমুদ্রের ওপারে নতুন জগতের সংবাদ পেয়ে স্পেনের লোকেরা মহা উল্লাসে কলম্বাসকে অভিনন্দন করল। রাজপথ দিয়ে তাকে লোকে কাঁধে করে বয়ে নিয়ে গেল। কলম্বাস আবার বেরুলেন ভারতবর্ষের সন্ধানে। এবারেও তিনি ভারতবর্ষের নাগাল পেলেন না, কিন্তু আরও বহু দ্বীপ স্পেনের নামে অধিকার করলেন এবং সেই সমস্ত জায়গায় এক একজন করে সঙ্গীকে শাসনকর্তা রূপে রেখে এলেন। কিন্তু যাদের তিনি এই সমস্ত দ্বীপে রেখে এলেন, তারা লোভে ও মোহে সেখানকার আদিম নিবাসীদের ওপর অত্যাচার শুরু করে দিল। তারাই আবার গোপনে কলম্বাসের নামে নানা রকমের মিথ্যা অভিযোগ দিয়ে রানী ইসাবেলার কাছে নালিশ করতে লাগল। একদিন যে কলম্বাস স্পেনের হয়ে মৃত্যুকে তুচ্ছ করে রাজ্যের পর রাজ্য আবিষ্কার করেছিলেন, মন্দ লোকের প্ররোচনায় রানী ইসাবেলা সেই কলম্বাসকে ঘৃণা করতে লাগলেন। স্পেনের লোকেরাও কলম্বাসকে সন্দেহ করতে লাগল। অবশেষে একদিন কলম্বাস শৃঙ্খলাবদ্ধ হয়ে কারারুদ্ধ হলেন। নানা প্রকারের মিথ্যা অভিযোগে তিনি অভিযুক্ত হন এবং রানী ইসাবেলা সমস্তই বিশ্বাস করেন। এমনি করেই অনেক সময় জগৎ তার মহাপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে। সক্রেটিসকে বিষ পান করতে হয়েছে, গ্যালিলিওকে চিরনির্বাসন দণ্ড পেতে হয়েছে। যে কলম্বাসকে একদিন
স্পেনের লোক রাজপথ দিয়ে কাঁধে করে নিয়ে গিয়েছিল শৃঙ্খলিত অবস্থায় সেই কলম্বাসের গায়ে। তারা সেদিন থুতু দিয়েছিল। কলম্বাস যখন মারা যান তখন তার তত্ত্বাবধান করবার জন্য কেউ ছিল না। অথচ জীবন মরণ তুচ্ছ করে তিনি আধখানা পৃথিবীর খবর অপর অর্ধেকের কাছে পৌঁছে দেন। আমেরিকা আর ইউরোপে আজ যে মিতালি, তার প্রথম ঘটক হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস, এবং এই ঘটকালির জন্য তিনি পুরস্কার পান, বৃদ্ধ বয়সে কারাবাস।